আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ওসমান হাদি হত্যায় হামলাকারীর 2 সহযোগী ভারতে আটক। অপরাধীদের অভয়ারণ্য ভারত থেকে এদের ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব হবে? 3 ঘণ্টায় ইউক্রেনের 111টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। বিশ্ব নেতাদের শান্তির গুলি কি কেবলই প্রহসন? বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠল টেকনাফ সীমান্ত। এটি কি যুদ্ধের সাইরেন নাকি শুধুই আতঙ্ক সৃষ্টির পায়টারা? ইসরায়েলি আগ্রাসনের আরও কঠোর জবাব দেবে ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। প্রশ্ন উঠছে আরব বিশ্বের নীরবতা নিয়ে। আজকের সবচেয়ে বড় চমকটি থাকছে বাংলাদেশের চলতি নির্বাচন পরিস্থিতি নিয়ে। আপাতদৃষ্টিতে যা দেখছেন তা কি সত্যি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চাল? আমাদের হাতে এসে পৌঁছেছে বেশ কিছু গোপন ও রহস্যময় সংবাদ, যা হয়তো পাল্টে দিতে পারে আপনার এতদিনের সব ধারণা। এসবের জট খুলবে আজ রাত 10টায় আমাদের চ্যানেলের বিশেষ লাইভ অনুষ্ঠানে। এই গোপন রহস্য আর ভেতরের খবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ওসমান হাদিকে গুলি করে হত্যার পর মূল হত্যাকারী ফয়সালের 2 সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পরই অপরাধীরা শনাক্ত হওয়ার আগেই ভারতে পাড়ি জমায়। এখন প্রশ্ন হল, আমরা সাম্প্রতিক সময়ে এক অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করছি। দেখা যাচ্ছে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হাসিনা দেশের লাখ লাখ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে নিরাপদে ভারতে পালিয়ে যান। তাকে ফাঁসির আদেশ দেওয়া বা ফেরত চাওয়া হলেও ভারত তাকে আমাদের কাছে হস্তান্তর করে না। এখন হাদির হত্যাকারীর যে 2 সহযোগীকে ভারতে আটক করা হয়েছে, তাদের কি আমরা আদৌ দেশে এনে বিচার করতে পারব, নাকি তারা হাসিনার মতোই ভারতের আশ্রয়ে বহাল তবিয়তে থেকে যাবে? শুধু হাদির হত্যাকারী নয়, আমরা চাই জুলাই বিপ্লবে যে পুলিশ বা সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে এবং পালিয়ে গেছে, তাদেরও একইভাবে ধরে এনে বিচার করা হোক। ভিনদেশে পালিয়ে গিয়ে কেউ যেন পার না পায়। প্রিয় দর্শক, ভারত কি এই অপরাধীদের ফেরত দেবে বলে আপনি মনে করেন, নাকি এটিও রাজনীতির দাবার চালে আটকে যাবে? নজর দিচ্ছি রাশিয়া ইউক্রেন রণাঙ্গনে, যেখানে বিশ্ব নেতারা প্রতিনিয়ত সভা সেমিনার করে শান্তি শান্তি বলে গুঞ্জন গাইছেন। ঠিক সেই মুহূর্তেই বাস্তব চিত্রটি আমাদের সামনে ভিন্ন এক ভয়াবহতা তুলে ধরছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মাত্র 3 ঘণ্টার ব্যবধানে তারা ইউক্রেনের 111টি ড্রোন ধ্বংস করেছে। ভাবুন তো একবার, একদিকে শান্তির সাদা পায়রা ওড়ানোর কথা বলা হচ্ছে, আর অন্যদিকে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে ড্রোন আর মিসাইল। শান্তি কি তবে শুধুই মুখে বলার বিষয়? আমরা যদি বিশ্বের এই উত্তাল পরিস্থিতি এখনই ঠিক না করি, তবে খুব শীঘ্রই হয়তো আমরা এই সুন্দর পৃথিবীটাকে একটা ভয়ানক রণক্ষেত্রে পরিণত করে ফেলব। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশ্বের বড় বড় নেতারা যাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি, তারা যদি এই পরিস্থিতি সামাল না দিতে পারেন, তবে তাদের নেতৃত্ব মেনে নেওয়া কি আমাদের ঠিক হবে? নাকি সময় এসেছে অন্য কোনো নতুন নেতৃত্বের, যারা সত্যিই পৃথিবীর মানুষকে ভালোবাসেন? আপনাদের কি মনে হয়, বর্তমান বিশ্ব নেতৃত্ব কি ব্যর্থ? আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন। এবার দৃষ্টি ফেরাচ্ছি আমাদের দেশের সীমান্তের দিকে। আমরা বাংলাদেশিরা বরাবরই শান্তিপ্রিয়। আমরা কারো সাথে বিবাদে জড়াতে চাই না। আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু কেন জানি আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের এই শান্তি সহ্য করতে পারে না। এর মধ্যেই আবারও মিয়ানমার সীমান্ত সংলগ্ন টেকনাফে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা। এই যে বারবার সীমান্তে হামলা, এর অর্থ আসলে কি দাঁড়ায়? তারা কি আমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধের সাইরেন বাজাচ্ছে, নাকি সীমান্তবর্তী সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য? তবে একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া প্রয়োজন, আমরা বাঙালিরা সংখ্যায় কম হতে পারি, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের সাহস এবং শক্তি কোনো অংশেই কম নয়। কেউ যদি আমাদের শান্তি নষ্ট করতে চায় বা আমাদের দুর্বল ভাবার ধৃষ্টতা দেখায়, তবে অবশ্যই আমরা শক্ত হাতে তার জবাব দেব। প্রিয় দর্শক, মিয়ানমারের এই আচরণকে আপনারা কিভাবে দেখছেন?
এটি কি কেবলই অভ্যন্তরীণ সংঘাতের রেশ নাকি বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্র? আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। গাজা ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই ইরান গাজাকে নানাভাবে সাহায্য ও সমর্থন দিয়ে এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা আরও কঠোর হবেন। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়। একদিকে ইরান, যারা ঝুঁকি নিয়ে হলেও গাজার পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা দেখছি আরবের অন্যান্য মুসলিম ধনী দেশগুলোর এসব নিয়ে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। তাদের এই নীরবতা বা অবহেলার কারণ কি হতে পারে? কেন তারা নিশ্চুপ? আর ইরান কেনই বা সবার চেয়ে আলাদা হয়ে গাজার পাশে এভাবে দাঁড়িয়েছে? এর পেছনে কি শুধুই ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, নাকি কোনো ভূ-রাজনৈতিক স্বার্থ বা গোপন সত্য লুকিয়ে আছে? মুসলিম বিশ্বের এই বিভক্তি এবং ইরানের একক অবস্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? এই প্রশ্নের উত্তর খোঁজা আজ সময়ের দাবি।